আচ্ছা, একটা সাদা পাতা বা ধরুন একটা খালি কম্পিউটার স্ক্রিন, এটা দেখলেই না কেমন একটা ভয় কাজ করে, তাই না? মনে হয় প্রথম শব্দটা থেকেই সবকিছু একদম পারফেক্ট হতে হবে। এই যে একটা চাপ, এটা কিন্তু আমাদের প্রায় সবারই চেনা। কিন্তু প্রশ্ন হলো, লেখা নিয়ে এই ভয়টা কি আসলেই স্বাভাবিক? চলুন তো আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তো এখান থেকেই মূল প্রশ্নটা উঠে আসে, তাই না? যে ভালো লেখা, এটা কি একটা জন্মগত প্রতিভা, মানে খুব কম লোকেরই যেটা থাকে, নাকি এটা আসলে একটা স্কিল, একটা দক্ষতা যা চাইলেই শেখা যায়, প্র্যাকটিস করে ভালো করা যায়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। শুরুতেই একটা জিনিস বুঝতে হবে, লেখা শেখানোর একটা বেশ পুরনো ধারণা ছিল, বুঝলেন? সেখানে না লেখার যে শেষ ফলাফল, মানে যেটাকে আমরা প্রোডাক্ট বলি, সেটার উপরই সবথেকে বেশি জোর দেওয়া হতো। মানে ভাবা হতো কি, যে লেখা মানেই হলো একদম নিখুঁত ব্যাকরণ, সঠিক কাঠামো, সব মিলিয়ে একটা ফাইনাল পারফেক্ট জিনিস। আর সত্যি বলতে, এই যে ফাইনাল প্রোডাক্টের উপর এত বেশি জোর দেওয়া, এটাই কিন্তু ছিল ওই খালি পাতার ভয়টার একটা বড় কারণ। এই স্লাইডে যে উক্তিটা দেখছেন, এটা কিন্তু 1874 সালের হার্ভার্ড ইউনিভার্সিটির। একবার ভাবুন তো, তখন লেখার মূল্যায়ন কিসের ওপর ভিত্তি করে হতো? শুধুই নির্ভুলতা, মানে লেখকের চিন্তা, তার ক্রিয়েটিভিটি, এসবের কোনো জায়গাই ছিল না। সবকিছু একদম নিয়মকানুনের কঠিন বাঁধনে বাঁধা। আর এই ধারণাটাই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে লেখালেখিকে একটা ভয়ের জিনিস বানিয়ে রেখেছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে পুরনো পদ্ধতি, এর মূল ভিত্তি ছিল কয়েকটা জিনিস। ১. লেখা মানেই তার ফাইনাল আউটপুট। ২. ব্যাকরণের নিয়মই সব। আর ৩. শিক্ষক হলেন একজন বিচারক, যার কাজই হল শুধু ভুল ধরা। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, আধুনিক পদ্ধতির কলামটা কিন্তু এখনও খালি। কারণটা কি? কারণটা হল, লেখার এই জগৎটাকে বদলে দেওয়ার জন্য একটা বিপ্লবের দরকার ছিল। আর সেই বিপ্লবটা কিন্তু আসলেই ঘটেছিল। লেখালেখি নিয়ে আমাদের ধারণায় একটা বিশাল পরিবর্তন আসে। আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করলাম যে লেখা শুধু একটা স্থির ফাইনাল প্রোডাক্ট নয়, বরং এটা একটা চলমান প্রক্রিয়া, একটা প্রসেস। তবে হ্যাঁ, এই পরিবর্তনটা কিন্তু একদিনে আসেনি। দেখুন, এই পরিবর্তনের আওয়াজটা কিন্তু অনেক আগে থেকেই উঠছিল, সেই ১৯১১ সাল থেকে। কিন্তু আসল বদলটা চোখে পড়তে শুরু করে ৬০-এর দশকে। তখনই কিন্তু লেখার বিভিন্ন ধাপ, যেমন আইডিয়া ভাবা, একটা খসড়া তৈরি করা, তারপর সেটাকে ঠিকঠাক করা, এই সব কিছুর উপর জোর দেয়া শুরু হয়। এরপর তো কগনিটিভ সায়েন্স, সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের মতো আইডিয়াগুলো এসে লেখাকে দেখার অ্যাঙ্গেলটাই পুরো বদলে দিল। আমরা তখন বুঝতে পারলাম যে লেখা মানে শুধু ঠিকঠাক শব্দ বসানো নয়, লেখা আসলে চিন্তা করারই একটা দারুণ উপায়। এই যে রবার্ট কাপলানের ডায়াগ্রামটা, এটা সেই সময়ে লেখার জগতে একটা নতুন আলোচনার জন্ম দিয়েছিল। তিনি দেখানোর চেষ্টা করেছিলেন যে কিভাবে আলাদা আলাদা ভাষা আর সংস্কৃতির মানুষের লেখার স্টাইল, বা বলা ভালো তাদের চিন্তার কাঠামোটাও আলাদা হয়। হ্যাঁ, এই আইডিয়ার অনেক সমালোচনা হয়েছে ঠিকই, কিন্তু এটাই আমাদের প্রথমবার ভাবতে শিখিয়েছিল যে আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড আর আমাদের প্রথম ভাষা লেখার স্টাইলকে কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে। তাহলে এই যে আধুনিক ধারণা বলছি, এটা আসলে কি? সোজা কথায়, এই ধারণা অনুযায়ী লেখা কোনো সরল রেখায় চলে না, মানে একবারে শুরু থেকে শেষ হয় না, বরং এটা একটা চক্রাকার বা সাইক্লিক্যাল প্রসেস। এখানে একজন লেখক তার ক্রিয়েটিভ জার্নির যে কোনো স্টেজে আবার ফিরে যেতে পারেন আর নিজের লেখাকে আরও ভালো করে তুলতে পারেন। এই নতুন পদ্ধতিটারই নাম হল প্রসেস অ্যাপ্রোচ। এর মূল কথাটা কি জানেন? এর মূল কথা হল, একটা পারফেক্ট লেখা জমা দেওয়ার চাপের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল সেই লেখাটা তৈরির পেছনের পুরো জার্নিটা। মানে একজন লেখক কিভাবে তার আইডিয়াগুলোকে আস্তে আস্তে একটা লেখার শেপ দিচ্ছেন, সেটাই আসল ব্যাপার। এই প্রসেস অ্যাপ্রোচের কয়েকটা মূল ধাপ আছে। যেমন ধরুন, প্রথমে আইডিয়া ভাবা, তারপর একটা খসড়া বা ড্রাফট তৈরি করা, এরপর অন্যদের থেকে ফিডব্যাক নেয়া, এবং সেই ফিডব্যাক অনুযায়ী লেখাকে নতুন করে সাজানো। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ধাপগুলো কিন্তু একটার পর একটা সরল রেখায় চলে না। একজন লেখক যখন খুশি যে কোনো ধাপে আবার ফিরে যেতে পারেন। আর এটাই কিন্তু লেখাকে একটা জীবন্ত আর ডায়নামিক প্রসেস বানিয়ে তোলে। আচ্ছা, এই যে নতুন ধারণা, এটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য তো শিক্ষকদেরও নতুন কিছু কৌশল বা টুলস ব্যবহার করতে হবে, তাই না? এখানকার মূল লক্ষ্যটা কিন্তু আর শুধু নিয়ম শেখানো নয়,
লক্ষ্যটা হলো স্টুডেন্টদেরকে স্বাধীন লেখক হিসেবে গড়ে তোলা। এর মধ্যে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হলো শিক্ষার্থীদের লেখার জন্য অনেক অনেক সুযোগ তৈরি করে দেওয়া। কারণ যে কোনো স্কিলের মতোই লেখালেখির উন্নতিটাও হয় নিয়মিত আর অর্থপূর্ণ প্র্যাকটিসের মাধ্যমেই। এই উপমাটা দেখুন, কি দারুণ! যদি কেউ একজন দারুণ বাস্কেটবল প্লেয়ার হতে চায়, সে কি শুধু বাস্কেটবল নিয়ে বই পড়বে আর আলোচনা করবে, নাকি মাঠে গিয়ে কিছু বাস্কেট শুট করবে? একদম ঠিক। বাস্কেটবল প্লেয়াররা যেমন বাস্কেটবল খেলে, লেখকরাও ঠিক তেমনি লেখে। এর কোনো বিকল্প নেই। দ্বিতীয় নীতিটা হলো ফিডব্যাক দেওয়ার ধরনটাই বদলে ফেলা। এখানে শিক্ষকের কাজ আর শুধু লাল কালিতে ভুল দাগিয়ে দেওয়া নয়, বরং এমনভাবে ফিডব্যাক দেওয়া যেটা লেখককে তার লেখার সমস্যাগুলো নিজে খুঁজে বের করতে আর সমাধান করতে হেল্প করে। মানে শিক্ষক এখানে আর কোনো বিচারক নন, তিনি এখন একজন গাইড বা ফ্যাসিলিটেটর। এই স্লাইডে আমরা একটা রুব্রিক বা মূল্যায়ন তালিকার স্যাম্পল দেখছি। এটা কিন্তু একটা দারুণ টুল। এটা স্টুডেন্টসদের খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে তাদের লেখা থেকে ঠিক কি আশা করা হচ্ছে। এর ফলে কি হয়, ওরা শুধু একটা ভালো বা খারাপ গ্রেড পায় না, বরং নিজেদের লেখার কোনটা ভালো দিক আর কোনটা দুর্বল সেটা নির্দিষ্টভাবে বুঝতে পারে। তাহলে পুরো আলোচনাটার পর আমরা একটা সিদ্ধান্তে আসতেই পারি, তাই না? যে লেখালেখি আসলে কোনো রহস্যময় বা জাদুকরী প্রতিভা কিছু নয়। এটা আসলে অন্য যে কোনো স্কিলের মতোই একটা স্কিল, যা প্র্যাকটিস করলে অবশ্যই শেখা সম্ভব। আচ্ছা, মনে আছে শুরুতে আমরা যে তুলনামূলক স্লাইডটা দেখেছিলাম? চলুন সেখানে একবার ফিরে যাই। দেখুন, এখন কিন্তু আধুনিক পদ্ধতির কলামটা আর খালি নেই, এটা ভরা। এখানে লেখার প্রসেসের উপর জোর দেওয়া হচ্ছে, আইডিয়ার ডেভেলপমেন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে, লেখাকে ভাবা হচ্ছে কমিউনিকেশনের একটা মাধ্যম হিসেবে, আর শিক্ষক পালন করছেন একজন সহায়কের ভূমিকা। পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? তাহলে মূল কথাটা হলো এটাই, লেখা একটা শেখার মতো দক্ষতা। আর যখনই আমরা লেখার পেছনের এই পুরো প্রসেসটা বুঝতে পারি, তখন ওই যে খালি পাতার ভয়, ওটা আস্তে আস্তে কেটে যায়। তখন লেখা আর একটা বোঝা মনে হয় না, বরং নিজের ভাবনাগুলোকে প্রকাশ করার একটা দারুণ শক্তিশালী টুল হয়ে ওঠে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। এই সব কিছু জানার পর একজন লেখকের সামনে যখন একটা খালি পাতা আসবে, তখন সেটাকে কিভাবে দেখা উচিত? একটা ভয়ের কারণ হিসেবে, নাকি একটা নতুন সম্ভাবনার শুরু হিসেবে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।